আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন চাওয়ালা, তাই বলে মোদী কি দেশ চালাতে পারছে না? একদম নয়। দেশটা অন্তত পাকিস্তান হয়ে যায়নি, অন্তত দেশটা বাংলাদেশ হয়ে যায়নি। দেশটা আমাদের ভালোভাবেই চলছে। বিজেপিকে গালিগালাজ করার জন্য আপনাকে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে হবে না, সেটাও ততটাই খারাপ। আমাদের একজন কমরেড আছেন, উনি কলকাতায় থেকে ৬,০০০ টাকার মাইনে উনি ফুল টাইম পলিটিক্স করেন, ফুল টাইম ওয়ার্কার, পার্টি ওয়ার্কার। আমার দাদুর গল্প আমি শুনতাম, উনি কিভাবে ওনার জীবনযাপন কাটিয়েছেন। উনি তার জীবনের অনেকটা সময় রাজনীতি করতে গিয়ে জঙ্গলে কাটাতে হয়েছে, সেখানে সাপ টাপ খেতে হতো। এইসব গল্প শুনেছি, যেগুলো আমাকে আকৃষ্ট করেছে। এরকম তো ঘটনা ঘটেছে যে কেউ প্রতিবাদ করছে বলে তাকে গুলি চালিয়ে দাও, কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, কারোকে হসপিটালাইজ করে দিচ্ছে। আমার বিরোধী দলের ছেলেমেয়েরাও যাদেরকে দেখছি কম বয়সে মানে পলিটিক্সে আসছে, যেমন দেবাংশু ভট্টাচার্য আমি যদি এক্সাম্পল ধরি, ওকেও কিন্তু কম কিছু ফেস করতে হয়নি। ওকে রাস্তায় একবার গুলি করার চক্রান্ত করা হয়েছিল। আপনি ২০ বছর আগে পিছিয়ে যান, এই অবক্ষয়টা ছিল না। একটা মা তার সন্তানদের পলিটিক্সে যাওয়ার জন্য হয়তো এতটা টেনশনে থাকতেন না। এখন আমাদের মা বাবা যতটা টেনশনে থাকতো, সেটা আমি হোক, সেটা দেবাংশু ভট্টাচার্য হোক, সেটা পলিটিক্সে যে কেউ যদি অল্প বয়সে নামে। সবারই একটা প্রশ্ন এবং একটাই কথা যে রাজনীতিতে গেলেই সে খারাপ হয়ে যাবে। আমি যদি কালকে ২ টাকার কিছু চুরি করি, কোত্থেকেও ২ টাকারও চুরি করি, তাহলে কালকে আমাকে একটা লোক এটা দেখিয়ে তার দলে টানতে পারে যে তুমি ২ টাকার দুর্নীতি করেছো, তুমি আমার দলে আসো, না হলে তোমাকে আমি জেলে ভরবো। কিছু ক্ষেত্রে কিছুদিন আগে আমার নামে একটা এফআইআর করা হলো। এই ঘটনাটা যদি আজ থেকে ৩ বছর আগে ঘটতো, তাহলে হয়তো আমাকে একদম টেনশনে হয়তো বাড়ি থেকেই বেরোনো বন্ধ হয়ে যেত। পার্থ চট্টোপাধ্যায় নিজের গার্লফ্রেন্ডের জন্য যেমন ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, নিজের কুকুরের জন্য একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন। যে প্রেম আমাকে প্রতিবাদমুখী এইসব কাজকর্ম থেকে বিরত রাখবে বা অন্য পৃথিবী থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেবে, সে প্রেমের তো মর্যাদা থাকে না। না, ছাত্রবেলায় রাজনীতি করা হয়েছে কখনো? সেই দিন আপনাকে তৃণমূলের ঝান্ডা ধরে, আপনি ওই মতাদর্শে বিশ্বাস করুন না করুন, তৃণমূলের ঝান্ডা ধরে আপনাকে রাস্তায় হেঁটে ওই মিছিলে যেতে হবে, জোর জবরদস্তি। তো আমি যথারীতি দিদিকে বলতে ফোন করেছিলাম। ওখানে দুনিয়ার সবকিছু হয়, সব জানবে, আপনার প্রবলেমটা জানবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে আসার আগে আমার মায়ের কাছে ফোন আসে, ওই তৃণমূলের যে ছেলেটা টাকা নেওয়ার কথা বলেছিল, যে আপনি যদি জানান যে আমি টাকা চেয়েছি, তাহলে কিন্তু আপনার ছেলেকে ৩ বছর কলেজে থাকতে হবে, টিকতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। রাষ্ট্র আমাকে কি অধিকার দিচ্ছে, আমার রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব, অন্তত বেসিক এই কিছু জিনিস আমাদের জানা দরকার, প্রত্যেকটা ছেলেমেয়ের জানা দরকার। গোটা ভারতে ১৪০ কোটি মানুষের মধ্যে শিবসেনার যারা কর্মীরা আছে, সমর্থকরা আছে, তারা বুঝে গেল যে আমার নেতাকে একনাথ শিন্ডেকে গদ্দার বলেছে। আমি যদি কালকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলি সাদা শাড়িতে শুধু ভূতকেই দেখা যায়, তারপরে যদি আমাকে কেউ অ্যারেস্ট করে, তাহলে তো যে অ্যারেস্ট করতে পাঠাচ্ছে তাকে মানতে হবে আমি ভূত। হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোড নিয়ে আমি সানায়া চলে এসেছি। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যিনি খুব কম বয়সেই ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছেন, তবে অন্য কিছু করে নয়, প্রতিবাদ করে, মজার ছলে প্রতিবাদ করে। একটু অবাক লাগছে না? একেবারেই। অনেকে বুঝতেও পেরেছেন ইতিমধ্যে ট্রেলার দেখে। অনুভব মাইতির কথা বলছি, তিনি আজকে আমাদের সাথে আছেন। উনি এত কম বয়সে প্যারোডির মাধ্যমে, শুধুমাত্র গান করে, মজার ছলে প্রতিবাদ করেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আমি প্রথমেই ভীষণভাবে ওয়েলকাম জানাই আমাদের আওয়ার ভয়েসে। বলুন কেমন আছেন? আমি ভালো আছি, কেটে যাচ্ছে। এবং আওয়ার ভয়েসের প্রত্যেকটি দর্শককে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং যেমন লাইফ ইউজুয়াল কেটে যায়, ভালো মন্দ মিশে আমারও কেটে যাচ্ছে। এবং যেমন বললে প্রতিবাদ করে, এবং ওভাবেই আমি চাই আমার হয়তো জীবনের শেষ দিন অবধি যেন এই নিজের ডেথটাকে টিকিয়ে রাখতে পারি, এভাবেই যেন কেটে যায়, এটুকুই আশা। এই কথাটা কি সত্যি থাকবে? মানে কারণ কম বয়সে আমাদের একটা তেজ থাকে, সবারই একটা ব্রেনের তেজ, শরীরের ক্ষমতা থাকে। তো সেই জায়গায় অনেকের অনেক রকম ইচ্ছে থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ আসে। তো অনুভবদার কি চেঞ্জেস আসবে বলে মনে হয়? ওটা আমার হাতে নেই। মানে আমি, এটা তো কেউ বলতে পারেন আমি কালকে রাস্তায় বেরিয়ে যদি মারাও যেতে পারি গাড়ি অ্যাক্সিডেন্টে। তো আমি ভবিষ্যৎ বলতে পারবো না আমার ভবিষ্যৎ কি। তবে এখনো অবধি আমি নিজেকে যেটা মনে করি, বা আমি যেভাবে আমার পরিবারের লোকেদের দেখে এসেছি, আমারও বাড়িতে ১-২ জন পলিটিক্স করে এসছে এবং সেই আদর্শে আমি বড় হয়েছি। তো আমার মনে হয় না আমি চেঞ্জ হব। আমি যেটা করছি, এবং হওয়ার থাকলে অনেক অপশন ছিল এখন হওয়ার। মানে যেভাবে যে ফেজটা কাটিয়ে এসছি লাস্ট ২-৩ বছর ধরে, কম কিছু তো সহ্য করতে হয়নি। তারপরেও যখন পরিবর্তন আসেনি, আমি বিশ্বাস করি আর কিছু আমাকে চেঞ্জ করতে পারবে বলে। তবে আমি ভবিষ্যৎ তো বলতে পারি না। আমি এবারে, যেমন দর্শকরা শুনছেন, একসময় শুভেন্দু অধিকারী বলতেন উনি তৃণমূল কখনো ছাড়বেন না, তৃণমূলের পরিবারে থাকবেন, তারপরে বিজেপিতে চলে গেছেন। কিংবা উল্টোটা, কখনো কেউ তৃণমূল থেকে কেউ বিজেপিতে গেছে, কিংবা কেউ সিপিএম থেকে তৃণমূলে গেছে বা বিজেপিতে গেছে। তো এই আমার কথায় তো কেউ বিশ্বাস করবে না। তবে আমি বিশ্বাস করি আমার কাজটা যেন কথা বলে, আমার শেষ দিন অবধি অন্তত
আমি যখন মারা যাবো অন্তত 10টা লোক যেন এটা বলতে পারে ছেলেটা আর যা করুক সৎ ছিল। এটুকুই আশা আর কি। এই যে বললেন যে চেঞ্জ হওয়ার অনেক ফেজ এসেছে, সেইগুলো ফেস করেছেন আপনি। তো সেই জায়গায় বিভিন্ন রকমের চাপ সামলাতে হচ্ছে, কিন্তু বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদটা যখন একদম পরিষ্কারভাবে হয়েছে সেই দিন থেকেই। তো এই চাপ আজকাল তো আরো বাড়ছে, তো এই সামলাচ্ছেন কি করে আর কি, সামলে না, নিচ্ছেন এই কি করে? চাপটা শুধু যে আমার একার তাই নয়, এটা পলিটিক্সে যেই পা দিক বা পলিটিক্স না হোক, এই প্রতিবাদে যদি কেউ সামিল হয় তাদেরকেই চাপটা ফেস করতে হচ্ছে। এবারে আমি আমার চাপটা আসবে বলে আমি প্রতিবাদ করব না সেটাও নয়, সেখান থেকে আমি পিছপা হই না। এবং আমি শুধু বলে নয়, আমাদের মতো প্রত্যেকে, আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, আরজি করের যখন আন্দোলন হলো, অনেক সিরিয়াল আর্টিস্ট, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। একদম। একদম এটা ভেবে ওরা প্রতিবাদ করেছিলেন যদি আজকে রাস্তায় নামি তারপরে আমার কালকে কাজটাও চলে যেতে পারে। তো আমি কোনো ব্যতিক্রম নই। এবং এটা শুধু আমি কম বয়সের কথা যখন তুমি উল্লেখ করলে এটা নিয়ে, দেখো কম বয়সে আমিও তো প্রতিবাদ করছি, এটা যেমন সত্যি, তেমন আমার বিরোধী দলের ছেলেমেয়েরাও যাদেরকে দেখছি কম বয়সে মানে পলিটিক্সে আসছে, যেমন দেবাংশু ভট্টাচার্য আমি যদি এক্সাম্পল ধরি, ওকেও কিন্তু কম কিছু ফেস করতে হয়নি। ও শাসক দলে হয়তো থাকতে পারে, কিন্তু ও যখন সোশ্যাল মিডিয়াতে কথা বলে, বিজেপি থেকে আক্রমণ, ভাষাগত কিছু আক্রমণ করে, সিপিএম থেকে আসে, কংগ্রেস থেকে আসে, এমনকি ও নিজের একটা, আমি শুনেছিলাম একটা ইন্টারভিউতে বলেছিল যে ওকে রাস্তায় একবার গুলি করার চক্রান্ত করা হয়েছিল। তো আমাদের প্রবলেমটা হচ্ছে সামাজিক যে অবক্ষয়টা তৈরি হয়েছে, পলিটিক্সের যে অবক্ষয়, আজ থেকে আপনি 20 বছর আগে পিছিয়ে যান, এই অবক্ষয়টা ছিল না। একটা মা তার সন্তানদের পলিটিক্সে যাওয়ার জন্য হয়তো এতটা টেনশনে থাকতেন না। এখন আমাদের মা বাবা যতটা টেনশনে থাকতো, সেটা আমি হোক, সেটা দেবাংশু ভট্টাচার্য হোক, সেটা পলিটিক্সে যে কেউ যদি অল্প বয়সে নামে, একটা টেনশনে থাকতে হয়। এই জিনিসটা যেন আমরা ভবিষ্যতে যেন আমরাই দূর করতে পারি, কারণ আমরা এটা ফেস করে এসেছি। তো আমরা যেন দূর করতে পারি সেটাও একটা আমাদের ইচ্ছে তো থাকবে, যাতে পরবর্তী প্রজন্ম তারা যেন পলিটিক্সে এসে আমরা যে বাধাটা পাচ্ছি সেটা যেন না পায়, সেটাও আমাদেরকে দেখতে হবে। একদম। মানে রাজনীতিটা আগে রকম ছিল, এখন আর এক রকম। হ্যাঁ, মানে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু ওরা যখন মুখ্যমন্ত্রী ছিলেন একসময়, তখন অনেক ইয়াং ছেলেমেয়েরা কিন্তু পলিটিক্সে নেমেছিল। তাদেরকে এইভাবে খুন করে দেওয়ার হুমকি, কারোর মা বোন তাদেরকে ধর্ষণের হুমকি, এইসব শুনতে হতো না। আমি জানি না তখন হয়তো কিছুটা ফেস করতে হতো, কিন্তু আজকাল যে লেভেলের পলিটিক্সটা আমাদের সামনে, আমাদের চোখের সামনে ভেসে ওঠে, হয়তো অতটাও ফেস করতে হতো না যতটা আমাদেরকে ফেস করতে হয়। তবে আমি শুধু এইটা বলেই একটা সাইড দেখাবো, আরেকটা সাইড দেখাবো না, সেটাও খারাপ। আমরা পলিটিক্সটা শুধু রাস্তায় নেমে প্রতিবাদ করছি সেটাতে সীমিত নয়। আমরা আবার একটা ভালো দিক এটা, যে আমাদের হাতে একটা মোবাইল আছে, আমরা মোবাইলের থ্রু দিয়ে আমরা আমাদের ভয়েসটাকে পৌঁছে দিতে পারছি সাধারণ মানুষের কাছে, যেটা হয়তো আগে অপশনটা ছিল না। সেটাও একটা দিক। তেমনি ভালো খারাপ সবটা নেই পলিটিক্স, তবে খারাপ দিকটা যেন আমরা যেটা ফেস করছি সেটা সবাই মিলে, যত ইয়াং পলিটিশিয়ানরা ভবিষ্যতে যারা নেতা হতে পারবেন, বড় মুখ হতে পারবেন, তারা যেন এই দিকটা লক্ষ্য রেখে সেই সামাজিক অবক্ষয়টাকে মেটানোর চেষ্টা করেন, সেটাই তো কাম্য হওয়া উচিত। কিন্তু বারবার কথা ওঠে যে রাজনীতিতে যাওয়া উচিত শিক্ষিত যুবকদের, যুবতীদের, কিন্তু এখনকার রাজনীতির যে অবস্থা, সবারই একটা প্রশ্ন এবং একটাই কথা, যে রাজনীতিতে গেলেই সে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের এটা কথাটা আমি একদম ফেলে দেব না। কারণ এই যে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করলাম, এই যে একটা চাপ আসে, পলিটিক্সে আসার চাপ, কারোকে টাকা দিয়ে কিনে নেওয়ার চাপ, তো এগুলোকে যারা বুক সামনে রেখে বুক চিতিয়ে লড়াই করতে পারবে, যে আমি যেমন কথাটা বললাম, শেষ দিন অবধি যদি এই বিশ্বাস নিয়ে তুমি বাঁচো যে আমি মাথা উঁচু করে বাঁচবো, এবং দেখো তাদেরকেই মাথা নত করাতে পারে যাদের একটা দুর্নীতি করার প্রবণতা আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি কালকে 2 টাকার কিছু চুরি করি, কোত্থেকেও 2 টাকারও চুরি করি, তাহলে কালকে আমাকে একটা লোক এটা দেখিয়ে তার দলে টানতে পারে যে তুমি 2 টাকার দুর্নীতি করেছো, তুমি আমার দলে আসো, না হলে তোমাকে আমি জেলে ভরবো। তো সেটা একটা চাপ থাকতে পারে। আমি যদি সৎ থাকি, সৎভাবে যদি আমি কাজ করে যাই, মাথা উঁচু করে যদি কাজ করে যাই, আমার তো কারোর কাছে মাথা নোয়ানোর প্রয়োজন মনে একদম করবো না, এবং এখনো অব্দি আমি তাই করিনি। এবং আমার বিশ্বাস যারা ভবিষ্যতে পলিটিক্সে আসবেন, যেটা আপনি বলেন শিক্ষিত, আমি বলবো শিক্ষিত, অশিক্ষিত, মেধাবী, কম মেধা, যে কেউ পলিটিক্সে আসুক, পলিটিক্সটাকে সবাই ভালো করতে পারে, কিন্তু তাদের ওই নৈতিকতাটা থাকতে হবে। একটা রিক্সাওয়ালা থেকে, একজন চাওয়ালা থেকে, একদম আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন চাওয়ালা, তাই বলে মোদী কি দেশ চালাতে পারছে না? একদম নয়। দেশটা অন্তত পাকিস্তান হয়ে যায়নি, অন্তত দেশটা বাংলাদেশ হয়ে যায়নি, দেশটা আমাদের ভালোভাবেই চলছে। তাও
আমাদের যে ডিসেন্ট আছে, আমরা যে কথা বলার অধিকার আছে, সেটাকে যদি কেউ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব। তাই বলে শুধু শিক্ষিত মানুষরাই পলিটিক্সে আসবে, একজন রিক্সাওয়ালা আসতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি না। সবাইকে পলিটিক্সে আসতে হবে, তবে ওই যেমন বললাম নৈতিকতাটা রেখে মাথা উঁচু করে পলিটিক্স করার সাহসটা দেখাতে হবে। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে বলতে পারি, আমি নাম নেব না। আমাদের একজন কমরেড আছেন, উনি কলকাতায় থেকে ৬,০০০ টাকার মাইনে, উনি ফুল টাইম পলিটিক্স করেন, ফুল টাইম ওয়ার্কার, পার্টি ওয়ার্কার। উনি ৬,০০০ টাকার বেতন নিয়ে আহ, রাজনীতি করে যাচ্ছেন এবং বছরের পর বছর করে যাচ্ছেন। এখন বলো ৬,০০০ টাকায় একটা কলকাতার মতো শহরে কতজন তার জীবনযাপন কাটাতে পারে? ওই মানসিকতাটা ওর মধ্যে আছে। আমি যখন ওকে এইটাই প্রশ্ন করেছিলাম যে ৬,০০০ টাকায় তোমার জীবনটা কেটে যাচ্ছে তো, কারণ তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তাদের চিকিৎসার খরচ ইত্যাদি যাবতীয় যা খরচ হয়, একটা ৬,০০০ টাকায় তো এখন কলকাতার মতো শহরে তো হয় না। ও আমাকে একটা কথা বললো যে একটা রিক্সাওয়ালা যদি ৬,০০০ টাকায় তার সংসার চালাতে পারে, আমি কেন চালাতে পারবো না? এই যে মানসিকতা, এবং এই মানসিকতায় আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি। আমি এখনো পুরোপুরি করে উঠতে পারিনি। আমি ভাবছি মানে আমি জীবনে মরে যাওয়ার আগে যেন এরকম একটা মানসিকতা নিয়ে যেন মরতে পারি, বিছানায় শেষবার বিছানায় উঠতে পারি। এটাই এটাই পাওনা, এবং এদের দেখেই শেখা। সৎ হওয়ার যে একটা নেশা, সেটা এদের থেকেই হয়তো শেখা। এবং আশা করছি পলিটিক্সে যারা ভবিষ্যতে আসবে, তারা যেন এইটুকু, সে টাকা পয়সা ইনকামটা পরের দিকে হবে, যেন যাই ইনকাম করুক সেটা সৎভাবে ইনকাম করুক এবং সৎভাবে পলিটিক্স করুক। তাহলে আমরা কোথাও না কোথাও আমরা সামাজিক এই অবক্ষয়টাকে কাটাতে পারবো। রাজনীতি নিয়ে এই যে এত ব্যাখ্যা করে করে এত কিছু বলছেন, এত মানে জ্ঞান রেখেছেন, যেটা সোজা কথায় সবাই তো রাখে না, সবাই তো এত কিছু বুঝিয়ে বলতে পারে না। তো এই এনার্জিটা কোথা থেকে আসে আসলে? মানে নিশ্চয়ই পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়। এইটা বেসিক জিনিস বলার জন্য পড়াশোনা, এটার জন্য পড়াশোনা করতে হয় না। পড়াশোনা করতে হয় অন্য কিছু কারণে। আমি কোনো একটা ভিডিও বানালাম, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আমার চ্যানেলে একটা ডিয়ার লটারি কিভাবে মানুষের জীবনের ক্ষতি করছে ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। কিংবা ২১শে জুলাই আসল সত্যিটা কি ঘটেছিল সেদিন, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, ওইসব বিষয়ে ভিডিও করতে গেলে একটু পড়াশোনা করতে হয়। তবে যেগুলো চোখের সামনে দেখছি, যেগুলো আমি নিজে উপলব্ধি করছি, সেটা আমার হয়তো মনের কথাগুলোই আমি বলছি, সেটাকে আলাদা করে পড়াশোনা করতে হয় না। আমার নিজের উপলব্ধিগুলোই সামনে আসে। এবং এই যে বললাম যে মানুষদের সাথে কথা বলি, শিখি, এবং আমার কিছু পাশের বাড়িতে কিছু কমরেড থাকেন, পাশের বাড়িতে বলতে আশেপাশে পাড়ায় কিছু কমরেডরা থাকেন। আমি বলছি ওদের সাথে যদি আপনি ৫ মিনিট বসে কথা বলেন, ১০টা বই পড়ার সমান। ১০টা বই পড়ে যা জ্ঞান অর্জন করবেন, ওদের সাথে ৫ মিনিট কথা বলে আমি অন্তত মনে করি আমি অতটা জ্ঞান আমি অর্জন করতে পারি। শেখার তো নিশ্চয়ই একটা আমার চাহিদা আছে, এবং শিখতে চাই, আরো অনেক কিছু শেখার আছে। তো পরিবারে কি কেউ এরকম আছে যে রাজনীতি নিয়ে খুব ভাবেন? পরিবারে আমার দাদু ছিলেন, উনি একজন কমরেড ছিলেন আমার দাদু। আচ্ছা। অনেক পুরনো অনেক আগেরটা সময়। উনি আবার জ্যোতি বসুর সময় উনি জেল খেটেছিলেন। তো ওই একটাই আমার পরিবারের আদর্শ বলতে উনি, পলিটিক্সের আদর্শ। তাছাড়াও এমনি বাবা, দাদু, মা এরা তো পলিটিক্স তো দেখে। এবারে সোজাসুজি আমাকে পলিটিক্সে এরা টানেনি কখনো। কিন্তু ওই আমার দাদুর গল্প আমি শুনতাম, উনি কিভাবে ওনার জীবনযাপন কাটিয়েছেন। উনি কয়েক বছর প্রেসিডেন্সি জেলে কাটিয়েছেন, প্রফেসর হওয়া সত্ত্বেও। এবং তো এই জিনিসগুলো, এবং অনেকটা সময় উনি তার জীবনের অনেকটা সময় রাজনীতি করতে গিয়ে জঙ্গলে কাটাতে হয়েছে, সেখানে সাপ টাপ খেতে হতো। এইসব গল্প শুনেছি, যেগুলো আমাকে আকৃষ্ট করেছে। এবং এইখান থেকেই পলিটিক্সের একটা নেশা আসে। তবে পলিটিক্সে কখনো ডাইরেক্টলি ইনভলভ হবো তা কিন্তু কেউ আমাকে চাপিয়ে দেয়নি। তবে পলিটিক্সে আমি কথা বলা শুরু করলাম। আমি তো ইচ্ছা তো ছিল, মানে খবর দেখতাম, এর চর্চার মধ্যে ছিলাম, কিন্তু পলিটিক্স নিয়ে ডাইরেক্টলি কখনো সোশ্যাল মিডিয়াতে কথা বলবো ওই দিনটা ততদিন আসেনি। একটা সন্ধ্যাবেলা হঠাৎ কি হলো, আমি গান করতাম টুকটাক, এমনি কভার সং ইত্যাদি ইত্যাদি করতাম। তো একবার আমার বাংলাদেশের একটা ছেলের গান শুনলাম, রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজা সুনাম, এরকম কিছু একটা গোছের গান শুনেছিলাম। ঠিক সেই সময় হাঁসখালিতে একটা রেপের ঘটনা ঘটে, আমাদের পশ্চিমবঙ্গে হাঁসখালিতে রেপের ঘটনা ঘটে। এবং মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন, রেপটাকে ছোট করেই বললেন যে ওটা রেপ ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল। অর্থাৎ উনি বলছিলেন যে যদি লাভ অ্যাফেয়ার হয়ে থাকে তাহলে ওটাকে রেপ বলা যাবে না। এরকম একটা মন্তব্য করে এতটাই আমার খারাপ লেগেছিল সেদিন। আর আমিও ওই গানটা আমার মাথায় চলছিল, রাজার রাজ্যে সবাই গোলাম। আমিও যেহেতু গান করতাম, আমি ভাবলাম একটু করেই দেখি। তারপর রাতারাতি ওটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ ভালোবাসতে শুরু করেন। তারপরে ভাবলাম যদি, আমি তো কথা বলে ভালো কথা বলতে পারি না, সত্যি বলতে কথা বক্তা হিসেবে ভালো নই,
তো আমি ভাবলাম যদি মজার ছলে সাধারণ মানুষের কাছে এই জিনিসটা এভাবেও পৌঁছে দেওয়া যায়, একটা মাধ্যম হতে পারে, আমার কিন্তু তার আগে আমার কোনো আইডিয়া ছিল না। তারপরে আস্তে, আস্তে আমি আমার পার্থ চ্যাটার্জি যিনি আছেন শিক্ষামন্ত্রী ছিলেন যিনি, উনার স্ক্যাম নিয়ে ভিডিও করলাম। মানে গান প্যারোডি করলাম। অনুব্রত মণ্ডলকে নিয়ে প্যারোডি করলাম। কিছু সময় কুণাল ঘোষকে নিয়ে করেছি। রচনা ব্যানার্জি যে কিছু ভুলভাল মন্তব্য করেছেন ভোটের সময় সেটা নিয়ে করেছি। এবং প্রত্যেকটা ভিডিও মানুষের কাছে পৌঁছে গেছিল। এবং সেখান থেকেই আস্তে, আস্তে মানুষ চিনতে শুরু করে এবং সেইটাকে প্ল্যাটফর্ম ধরে আমি কিন্তু কখনো প্যারোডি সিঙ্গার হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই না। আজ অব্দিও চাই না। মানে আমি গানটা তো আমার কাজ নয়। কারণ আমি মজার ছলে একটা গান করেছি সেটা অন্য ব্যাপার। গান শিখে গান করা একটা অন্য ব্যাপার। তো আমি হ্যাঁ, কথা বলেই মানুষকে বোঝাতে চাই এবং এখন যেহেতু একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, একটা বড় মানুষ এখন যেহেতু শোনেন কথা, তাই আমি আস্তে, আস্তে প্যারোডি থেকে শিফট করে আমি মানুষকে তথ্য দিয়ে আসলে সে একসময় কি ঘটনা ঘটেছিল, আপনাদের কি সত্যিটা জানা উচিত, সেরকম টাইপের শিফট হওয়ার চেষ্টা করছি। তার মানে একদম এটা নয় যে আমি প্যারোডি ছেড়ে দিচ্ছি, তা নয়। সময় অসময় প্যারোডিও চলবে। গান শেখা হয়েছে? না, আমি কখনো গান শিখিনি। তবে আমার একটা ন্যাক ছিল। মানে আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পড়তাম আরকি। তো আমি ওটা ছেড়ে পরে আমি জার্নালিজম ইত্যাদিতে ঢুকেছি। যেহেতু আমার ওই পলিটিক্স এর নেশাটা ঢুকে গেল, তারপরে জার্নালিজম করার ইচ্ছে হলো। আচ্ছা। তো আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, আমার একদম পড়ায় একদম ইঞ্জিনিয়ারিং এ মন বসতো না। আ ভাগ্যবশত ভালো কলেজে পেয়েছিলাম, কিন্তু তাও আমার পড়ায় মন বসতো না। তো তখন ওই সময়টা আমি ওই মিউজিক প্রোডাকশন, YouTube দেখে মিউজিক প্রোডাকশন এ পুরো ২ বছর কাটিয়ে দিয়েছি। ওই মিউজিক প্রোডাকশন ইত্যাদি শিখে। তো সেইটা কোথাও না কোথাও এখন কাজে আসছে। আর ওই মিউজিক প্রোডাকশন করতে, করতে একটু গুনগুনিয়ে দিই এবং সেটাই যখন এত মানুষের কাছে পৌঁছে যায়, তারপরে তো ওটাকেই একটা মাধ্যম ধরে নিয়েছিলাম। যাই হোক, এখন আস্তে, আস্তে শিফট করছি। কারণ আমি বারবার বলছি যে আমি অ্যাজ আ প্যারোডি সিঙ্গার আমি নিজেকে চাই না মানুষ চিনুক এবং রাস্তায় বেরালেও আমাকে যদি ২-১ জন চিনতে পারেন এবং অনেকে বলেন আপনি সেই প্যারোডিটা গেয়েছিলেন না, এবং এটাতে আমার যতটা ভালো লাগে তার থেকে যদি আমি কারোর মুখ থেকে এইটা শুনতে পাই যে আপনি ওই ২১শে জুলাইয়ের সত্যি আসল ঘটনাটা কি হয়েছিল সেই ভিডিওটা বানিয়েছিলেন না, তাহলে আমি হয়তো শুনে শান্তি খুশি পাবো। হব। এবং এটাও একটা হয়েছে। আমি যখন ডিয়ার লটারির একটা ভিডিও বানিয়েছিলাম যে ডিয়ার লটারি ব্যবস্থাটা কিভাবে সাধারণ মানুষকে শেষ করে দিচ্ছে। তারপরেও কমেন্টে অনেক মানুষ যেটা বলেছেন যে ওনারা একসময় কত টাকা ঢেলেছেন লটারির পেছনে এবং আমার ওই ভিডিওটা দেখার পরে উনাদের মনে হয়েছে উনারা লটারি খেলবেন না। মানে এর থেকে বড় মানে প্রাপ্তি হ্যাঁ, আর আমার কাছে হয়তো কিছু হতে পারে না। এবং এটাই আমাকে প্যারোডি সিঙ্গার পরিচিতি থেকে এই জিনিসগুলো অনেক বেশি আমাকে তৃপ্তি দেয়। প্রাপ্তি আরকি। একদম এগুলোই প্রাপ্তি। লেখালেখির অভ্যাস আছে? হ্যাঁ, লেখালেখির অভ্যাস আছে এবং এখন তো লিখতে হচ্ছে। এখন যেহেতু বললাম যে কাজে আমি যুক্ত হতে চাইছি, তার সাথে তো লেখালেখি একটু করতেই হবে। লেখালেখি চলে, কম বেশি চলে মোটামুটি। তবে ওই সাহিত্যিক লেখা ইত্যাদি ওইসব টাইপের নয়। আমি ফ্যাক্ট বেসড কিছু কথাবার্তা লেখা ওইসব লেখালেখি। যেহেতু আপনি একটা ২০ মিনিটের একটা ভিডিও বানাতে হয়, তো সেক্ষেত্রে তো আপনাকে একটা স্ক্রিপ্ট তো লিখতে কিছু হবে। রাখতেই হবে। একদম। সেইটুকুই যতটা লেখা হয়। এর বেশি বাইরের কিছু খুব একটা লেখা হয় না। তো আপনার জীবনে কি এরকম মানে হুমকি কিংবা টাকার অফার এরকম কিছু ঘটেছে? টাকার অফার সেরকম ডাইরেক্টলি বলব না। টাকার অফার ডাইরেক্টলি এসছে। আমার মনে হয় না টাকার অফার মানে কোনো ছোটখাটো যারা আছে তাদেরকে টাকার অফার কেউ দেয় বলে আমার মনে হয় না এবং আমাকেও তাই। হুমকিটাই দেওয়া হয়? হ্যাঁ, হুমকি তো প্রচুর এসছে। হুমকি এটা আসতো ১ম। আ কোভিড এর সময় খুব সম্ভবত তখন। তবে একটা ভালো দিক ছিল, তখন ওই মাস্ক পরে বেড়ানো একটা চল ছিল। তো সেই সূত্রে আ আমাদের পাড়াটাও মোটামুটি কম বেশি তৃণমূল। তো যা ভালো তৃণমূল। আমি কখনো আজ অব্দি আমাকে ডিস্টার্ব করেনি। এখনো অব্দি করেনি। আমি জানি না ভবিষ্যতে কি হবে। আ তো আমি রাস্তায় মাস্ক পরেই তখন বেরাতাম। কিন্তু এখন আর ওই ভয়টা কেটে গেছে। ওই ভয়টা একটা ছিল, একটা সময় অব্দি ছিল এবং মা-বাবারও একটা সময় চিন্তা হতো ওটা নিয়ে। যে একটা গান করলাম আমি পরে যখন ভাবতাম এপাশে গান করতেও ইচ্ছা হতো কারণ এত মানুষ দেখছে। আর পরে ভাবতাম এই গানটা যেন আমার অন্তত যাই হয়ে যাক মা-বাবার কাছে না পৌঁছায়। যা। মানে হাজার লক্ষ মানুষ দেখুক, অন্তত মা-বাবার কাছে যেন না পৌঁছায়। কিন্তু কিন্তু আল্টিমেটলি পৌঁছে যায়। উনারা টেনশনে থাকেন আরকি। উনারা ভীষণ টেনশনে থাকতেন একসময়। এখন উনাদেরও গা শোয়া হয়ে সয়ে গেছে। গেছে একদম আরকি। সয়ে গেছেন। তবে একটু টেনশন, মানে রাত্রে একটু দেরি করে বাড়ি ফিরলে তো ফোন করে। এখন ওই যে ১ম এ যেটা শুরু করলাম যে সামাজিক অবক্ষয় যেটা হয়েছে, তো তারপরে এরকম তো ঘটনা ঘটেছে যে কেউ প্রতিবাদ করছে বলে তাকে গুলি চালিয়ে দাও, আ কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, কারোকে হসপিটালাইজড করে দিচ্ছে। তো এই জিনিসগুলো তো হয় এবং এটা শুধু আজকে তৃণমূল বলে বলছি না, এবং বিজেপির অনেক রাজ্যেও হয়। সিপিএম এর সময়ও হয়েছে, কংগ্রেসের সময় হয়েছে। এটা শুধু আজকে বলে নয়। তো মা-বাবার টেনশন হওয়াটাও যুক্তিগ্রাহ্য, এরকম ফেলে দেওয়ার নয়। কিন্তু তারপরেও কোথাও না কোথাও এখন যেহেতু একটু
চেনা জানা মুখের সাথে একটু দেখাশোনা হয়, মানে কথাবার্তা হয়, ওনারাও গাইড করেন কিছুটা ক্ষেত্রে। এবং কিছু ক্ষেত্রে কিছুদিন আগে আমার নামে একটা এফআইআর করা হলো, একটা এফআইআর এসেছিল। এবং তারপরে আগে যদি এই ঘটনাটা যদি আজ থেকে 3 বছর আগে ঘটতো, তাহলে হয়তো আমাকে একদম টেনশনে হয়তো বাড়ি থেকেই বেরোনো বন্ধ হয়ে যেত। যখন এই কিছুদিন আগে যখন এফআইআর হলো, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনার সাথে কথা হলো, উনি ক্যাজুয়ালি বললেন, এই ছাড়ো তো, এগুলো কোনো ব্যাপার নয়। এই শক্তিগুলোই কোথাও না কোথাও পাশে এনারা আছেন, তাই ওই ভয়টা আস্তে আস্তে কেটে গেছে। তবে টাকার অফার আপনি যেটা বললেন, সেটা একসময় টাকার ঠিক ডাইরেক্টলি অফার আসেনি। অনেকগুলো দলই ওরা বলে যে আমাদের হয়ে প্রচার করো, একটা মাসিক কিছু একটা দেওয়া হবে। এবং অনেক সময় এরকম হয়েছে, যখন আমি থ্রেটের কথা বলছি, কোভিড এর টাইমে যখন খুব হাই রিস্কে ছিলাম, আমি আমার নিজের লাইফে একটা হাই রিস্কে ছিলাম, তখন একটা পলিটিক্যাল পার্টি থেকে ফোন করা হয় যে তোমাকে এই সেন্ট্রাল বাহিনীর দেওয়া হবে, এমন অব্দি ফোন করা হয়েছিল আমাকে। মানে আমিও অবাক হয়েছিলাম যে আমাকে কেন সেন্ট্রাল বাহিনী দেওয়া হবে। তো ওদের ইনডাইরেক্টলি ওদের একটা বলার ছিল যে তুমি আমাদের দলের হয়ে প্যারোডি করো, তাহলে তোমাকে সিকিউরিটি দেওয়া হবে এবং আমরা বড় নেতার সাথে তোমাকে কথা বলিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কখনো ওইটা প্রয়োজন মনে হয়নি। এবং টাকার অফার শুধু পলিটিক্যাল দিক দিয়ে নয়। দেখো, আমি যে নৈতিকতার কথাটা শুরু করলাম, আমি যখন এখন ভিডিও করি, আমি মনে করি আমি যখন এতগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, আমার কিছু একটা রেসপন্সিবিলিটি বর্তায়। সেক্ষেত্রে আমি যখন একটা ভিডিও করি, সেখানে অনেক ব্র্যান্ড প্রমোশন আসে, কখনো বেটিং অ্যাপ, কখনো ওই ট্রেডিং অ্যাপ, ইত্যাদি ইত্যাদি। আজ অব্দি আমি বলছি, আমি যা যা রিজেক্ট করে দিয়েছি, যে ব্র্যান্ড প্রমোশন যেগুলো আমার পছন্দ হয়নি, যেগুলো মনে হয়েছে, আমি যদি ডিয়ার লটারি নিয়ে মানুষের কাছে এটা বলি যে আপনি লটারি খেলবেন না, কারণ আপনার ভবিষ্যৎ অন্ধকারে চলে যেতে পারে, তাহলে সেই ছেলেটা আমি কি করে একটা বেটিং অ্যাপ প্রমোট করতে পারবো? তো সেই রেসপেক্টে ওই নিজের ওই প্রিন্সিপাল থেকে, যে আমি আজ অব্দি কতগুলো বেটিং অ্যাপ বন্ধ, মানে প্রমোশন ক্যান্সেল করে দিয়েছি বা নিই না, কিংবা কোনো ট্রেডিং অ্যাপ নিই না যেগুলো মানুষের ক্ষতি করতে পারে, হাই রিস্কে থাকে। তো সেখান থেকে যদি আমি টাকা ইনকাম করতে হতো, তাহলে আজকে হয়তো আমি এখানে নিজের গাড়ি করে আসতাম, নিচে হয়তো আমার নিজের গাড়ি দাঁড়িয়ে থাকতো। তো টাকা দিয়ে কেনাটাও সহজ নয়। নিজের ওই প্রিন্সিপালে দাঁড়িয়ে এখনো অব্দি আছি, যেটা বললাম, কালকে কি হবে আমি বলতে পারবো না, এখনো অব্দি ওই প্রিন্সিপালে দাঁড়িয়ে আছি। কোনো দল বা কোনো কোম্পানিও কোনো অনৈতিক কাজের সাথে আমাকে যুক্ত করতে পারবে না, এইটুকু আমার এখনো অব্দি ভরসা। টাকার কথা বলি এবার। টাকা কিন্তু এখন এই যে নীতি নৈতিকতা সবকিছু কিন্তু টাকায় চেঞ্জ হচ্ছে। কারণ আমাদের চোখের সামনে এই তো কদিন আগেই একটা নিউজ দেখলাম যে বিজেপি কত টাকা ইউটিউবারদের জন্য দিয়েছে আর কি, যাতে সমাজের মাঝখানে ঘৃণা ছড়ানোর জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। তো সেই জায়গায় তো আপনিও একজন ইউটিউবার, তো টাকায় সত্যি ইউটিউবার হলেও এই খবরটা কতটা সত্যি আমি বলতে পারবো না। একটা চ্যানেল, তৃণমূলপন্থী একটা চ্যানেল খবর করেছে, আমি এটা সত্যতা আমি যাচাই করিনি, এটা আমি বলতে পারবো না দিচ্ছে কিনা। দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, আমি এটা জানি না। তবে এটা বুঝতে হবে আমাদের আদর্শটা কারা থাকবে। এই যেসব ইউটিউবারকে আপনি টাকা দেওয়ার কথা বলছেন, যাদেরকে টাকা দেওয়া হয়েছে, তারা আমার আদর্শ হবে, নাকি বুদ্ধদেব ভট্টাচার্য, যে মানুষটা এত বছর মুখ্যমন্ত্রী থাকার পরে একটা 2 কামরার ফ্ল্যাটে তার শেষ জীবনটা কাটিয়ে গেছেন, বা পুরো জীবনটাই কাটিয়ে গেছেন, সে আমার আদর্শ হবে, নাকি ইউটিউবার আমার আদর্শ হবে? যদি আমার ইউটিউবাররা আদর্শ হয়, এইসব ইউটিউবার তো অনেক ভালো খারাপ ইউটিউবার আছেন, যদি এই ইউটিউবারদের আপনি আদর্শ করতে চান, তাহলে আপনি টাকার পিছনে যান। আর যদি আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিজের আদর্শ মনে করেন, তাহলে আপনি সারা জীবন নিজের প্রিন্সিপালে স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকুন। কেউ আপনাকে এই বট গাছের মতো, কেউ আপনাকে একটা সামান্য বাতাস দিলে যেন না আপনার পাতা নড়াতে পারে, এরকমই একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি নিজেকে শুরুতেই বললাম বুদ্ধদেব ভট্টাচার্যের, আমি যেহেতু এত বড় একজন তার ভক্ত, সেই জায়গা থেকে নিজের কাছে হয়তো ছোট হয়ে যাবো, আয়নাতে নিজের সামনে আমি দাঁড়াতে পারবো না। এবং এখন তো রাত্রে ভালো ঘুম হয়, মানে আমি যা নিজের ইনকাম করি, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক আছে, এবং যদি ভালো কিছু ভবিষ্যতে ব্র্যান্ডরাও আসে, খুব 2-একটা ভালো ব্র্যান্ডও এসছে, তো সেখান থেকে খুব খারাপ যে আমার ইনকাম হয় তা তো নয়। আমার নিজেরটা চলে যায়, আমি দুবেলা একটু গরম ভাত ঢাল খেতে পারি, তো এইটুকুই যথেষ্ট। এবং প্রয়োজন পড়লে গাড়িতে চড়ি, আমার কাছে দামি ফোন আছে, আর এর বেশি আমার কি প্রয়োজন? মানে সাধারণ মানুষের এর থেকে জীবনযাপনের জন্য, দেখুন, লিমিটের কোনো শেষ হয় না। মানে পার্থ চট্টোপাধ্যায় নিজের গার্লফ্রেন্ডের জন্য যেমন ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, নিজের কুকুরের জন্য একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, নিজের কুকুরের জন্য একটা আলাদা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন, প্রত্যেকদিন 60,000 টাকার ফল খেতেন। তো এরকম লিমিট কোনো শেষ হয় না, স্কাই ইজ দ্য লিমিট। তো লিমিট কোনো শেষ হয় না, যে যত টাকা পাবে মনে হবে যেন আরো পাই আরো পাই।
সেই টাকাটাকে যতটা নিজের মধ্যে লিমিট করে রাখা যায় আমি সেই চেষ্টা করি, এবং শুধু আমি বলে নয়, এই মতাদর্শে যারা বিশ্বাস করেন তাদের করা উচিত। হুম। কেউ করছেন কেউ করছেন না সেটা অন্য ব্যাপার। অন্তত এই যারা বামপন্থী যারা নেতাদের দেখে বড় হয় বা যারা বামপন্থী আদর্শবাদী হয়, তাদেরকে তো অন্তত এইটুকু নিজের মধ্যে কন্ট্রোল করা উচিত যে যতটুকু টাকা আমার প্রয়োজন যেন ততটুকুই নিজের জন্য বরাদ্দ থাকে। বাকিটা যদি আমার কাছে আসে আমি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেবো। অনেকে আছেন যারা সিপিএম এর যারা পার্টি কমরেডরা আছেন, যারা এমপি বা এমএলএ, তারা একটা বেসিক বেতন নিয়ে বাকিটা তো পার্টি ফান্ডেই দিয়ে দেয়, সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য দিয়ে দেয়। সাধারণ মানুষ বলতে পার্টির কাজের দিয়ে দেয়। তো সেরকম আদর্শে বড় হবো নাকি ইউটিউবারের মতো আদর্শে বড় হবো, সেটা সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষ দেখুক, বিচার করুক। পড়াশোনা শেষ নাকি পড়াশুনো চলছে? শেষ বলতে আমার মাস্টার্স কমপ্লিট হলো জার্নালিজমে। দেখা যাক এরপরে জীবন কোন দিকে নিয়ে যায়। ইচ্ছে তো আছে পড়াশোনা করার। এখনো অব্দি আবার ইউটিউবটাকেও একটু সিরিয়াসলি নিয়ে সামনের দিকে এগাতে চাইছি, কারণ এটা একটা ভালো প্ল্যাটফর্ম এবং ভালো কেরিয়ারও, এবং আমি যেখানে কাজ এনজয় করছি সেটাই সবচেয়ে বড় প্যাশন ব্যাপার। যখন যেমন প্রফেশন হয় প্যাশন যখন তখন তো এটাই, ভালোই লাগে আর কি। এবং আমি যেটা বললাম যে আমি ইঞ্জিনিয়ারিং করতাম, মানে আমি হয়তো আমার ৮-১০টা কাছের বন্ধু যারা, তাদের মতো আমিও আজকে ৫০-৬০ হাজার টাকা বা তার বেশি ৮০-৯০ হাজার টাকা হয়তো মাসে ইনকাম করতে পারতাম ওদের মতো। ওরা যেমন করে, এই এখান থেকে কিছু দূরেই ওরা কাজ করে বড় বড় সব অফিসে। তো ওদের মতো আমি কাজ করতে পারতাম, কিন্তু আমি যখন ওটা ছেড়ে এসেছি আর আমি যখন নিজের প্যাশন ফলো করে নিজের জন্য অন্তত খুশি আছে, হয়তো টাকা কম পাই বা টাকা কম আসে আমার কাছে, কিন্তু অন্তত যে কাজটা করে আমি খুশি পাচ্ছি, নিজের কাছে আমি নিজে ঠিক আছি, তো আমার মনে হয় না আর অন্য কিছু করার দরকার। এবং নিশ্চয়ই পড়াশোনার কোনো শেষ বলে কিছু হয় না। পরে হয়তো ভাবতে পারি যে আমি পরে পিএইচডি করা যায় কিনা, কিংবা প্রফেসরের চাকরিতে কখনো ভবিষ্যতে যাওয়া যায় কিনা, সেগুলো আমি ভাবতে পারি। তবে এখনো অব্দি কিছু প্ল্যান করিনি। তো মোটামুটি বয়স তো খুব বেশি হয়নি, এবার আপনার ফ্যান ফলোয়ার্সরাও অনেক বয়স খুব কম একটা বয়সী কমও হলো না। ছেলে। তো তাদের সবার অনেকের প্রশ্ন যে অনুভব মাইতি এখন এত কম বয়সে এত সিরিয়াস হয়ে প্যারোডি কেন গায়, প্রেম ভালোবাসা নিয়ে কিছু গায় না কেন, না, এত সিরিয়াস কেন? প্রেম ভালোবাসা নিয়েও গাই। না, একদম আমি আচ্ছা। একদমই সিরিয়াস নই। আমি একদমই সিরিয়াস নই। আমার বন্ধুরা ভালো করে জানে আমি একদমই সিরিয়াস নই। মানে ১০টা কথার মধ্যে ৯টা কথাতেই খিল্লি হয়। একটা কথা যদি সিরিয়াস বলি তো বলি। আচ্ছা। তো ওরকমই। আর মানে রাজনীতি বিষয়টা তো ভীষণ সিরিয়াস একটা ম্যাটার, সেটা নিয়ে ভাবনা হ্যাঁ, চিন্তা করা মানে এটা তো একটা আমাদের একদম কাছে অন্য একটা, একটা লেভেল, আমাদের নজরে ওটা চলে এসে রাজনীতিটা একটা সিরিয়াস ভীষণ ব্যাপার। সিরিয়াস মানে ম্যাটার। আমি ওইখান থেকে আমি নিজেকে তো রাজনীতিবিদ বলে মনে করি না। তো আমি লিটিলিও করি। আমি তো মেক্সিমামটাই চ্যানেলে দেখবেন হ্যাঁ, বড় বড় মজার নেতাদের ছলে। মজার ছলে যতটা বলা যায়। আমি সিরিয়াসনেস খুব একটা দেখাই না। বেসিক কিছু টপিক থাকলে সেটা নিয়ে সিরিয়াসনেস কথা হয়। না হলে মেক্সিমামটাই খিল্লির ছলে সার্কাজম করে কথা বলা হয়। আর প্রেমের বিষয়টা দেখুন, যে প্রেম আমাকে প্রতিবাদমুখী এইসব কাজকর্ম থেকে বিরত রাখবে, বা অন্য পুরো পৃথিবী থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেবে, সে প্রেমের তো মর্যাদা থাকে না, না? তো প্রেম যখন করছি, প্রেম করি আমি। প্রেমের সাথে, সাথে এই আছে কাজ, লাইফে কেউ আছে? হ্যাঁ, লাইফে আছে। অনেক দিনেরই অনেক পুরনোই আমার বান্ধবী। আচ্ছা, তো আচ্ছা। লাইফে তো আছেই। তবে ও একটা শক্তি দেয় কোথাও না কোথাও। ও একটা আমাকে ইভেন আমরা একসাথেই রাস্তায় হেঁটে প্রতিবাদ করি। আ সো সেই জিনিসগুলো তো আছে। এবং ওখান থেকে একটা শক্তি পাওয়া যায়, এবং আ কনস্ট্যান্ট সাপোর্ট তো দেয় একটা কথা। আর দেখুন, ভালোবাসা পার্সপেক্টিভটা হচ্ছে আমি যে মানুষের জন্য কথা বলছি, আমার যে সহনাগরিকের জন্য কথা বলছি, যে দাদাটার জন্য কথা বলছি, যে ধর্মতলায় আজকে ২০০০ দিন ধরে হয়তো রাস্তায় বসে নিজের যোগ্য চাকরির জন্য রাস্তায় বসে হুম। আন্দোলন করছে। আমি তার জন্য যে প্রতিবাদ করছি সেটাও আমার একটা ভালোবাসা থেকেই প্রতিবাদ করছি। তো ভালোবাসার প্রতিবাদ ওটা একসাথেই যায়। ওটাকে আমি আলাদা করে দেখছি না। এভাবেই মানে আমি এমনকি আমি মনে করি আমার মধ্যে সেই ভালোবাসাটা আছে বলেই হয়তো যে দুদিনের বাচ্চাটা হয়তো পৃথিবী দেখেনি, তাকেও জাল সেলাইনের জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কোথাও না কোথাও সেই ভালোবাসা থেকেও আমাকে একটা প্রতিবাদ করতে হয়। তো ভালোবাসা প্রতিবাদ একসাথেই চালানো উচিত বলে আমার মনে হয়। প্রেম ভালোবাসা নিয়ে মানে কতটা সিরিয়াস, মানে সারাক্ষণ কি এই সব নিয়ে ব্যস্ত থাকেন নাকি প্রেমিকাকে নিয়ে বেরোনো হয় আর কি, মানে সময় দেওয়া হয়? সময় খুব একটা দেওয়া হয় না সত্যি বলতে। এগুলো নিয়েও সারাক্ষণ থাকি না। আ তবে খুব একটা সময় দেওয়া হয় না, এবং আমি আপনাকে বলতে পারি যে আমার একজন প্রাক্তন ছিলেন, প্রাক্তনী বলা যায়। তো আচ্ছা, উনি উনার সাথে আমার এই সময়ের একটা দেওয়া না দেওয়া নিয়ে আমাদের একটা ঝামেলা হয়ে যায়, এবং তারপরে আমরা সেপারেট হয়ে যাই। আচ্ছা। তো এই বিষয়গুলো আছে। প্রেম নিয়ে যেহেতু কথা হচ্ছে,
তো প্রেমের প্রস্তাব দিয়েছেন কখনো কাউকে? হ্যাঁ, প্রেমের প্রস্তাব না দিলে কখনো আমাকে হ্যাঁ বলতো না, সেটা একটা ব্যাপার। মানে আমি আচ্ছা। যতটা জানি মানে মেয়েরা প্রপোজ খুব একটা করে না, ছেলেদেরই করতে হয়, ছেলেদেরই স্টেপটা নিতে হয়। সেক্ষেত্রে হ্যাঁ, আমাকেই করতে হয়েছে এবং সেভাবেই। এবং পাওয়ার কথা আমি যদি বলি পাইনি, তাহলে আমি খুব একটু বিনয়ী হয়ে যাবো। পাইনি এমন নই, পেয়েছি। তবে একটা জায়গায় মন বসে গেছে, তো আর ওখান থেকে আর বেরোনোর খুব একটা জায়গা নেই। আর সৎ থাকার জায়গায় সব জায়গায় সৎ থাকতে হবে। আমি যদি সততার কথা বলি, সব জায়গায় সৎ থাকতে হবে। প্রেমের জায়গাতেও সৎ প্রেমের থাকতে জায়গায় হবে, চেষ্টা একদমই করছি তাই। প্রেমের জায়গাতে সৎ থাকার। এখন হয় যা বয়সে যা একটা হয়, আমি খুব একটা মিথ্যা কথা বলবো না, বয়সে যা একটা হয়। বাট হ্যাঁ, সময়ের সাথে একটা বয়স তো হচ্ছে, এবারে একটা সিরিয়াসনেসও দেখাতে হয়। সেই জায়গাতে প্রেমের দিকটা হয়তো খুব একটা সিরিয়াস ছিলাম না, যেমন পলিটিক্সে যতটা সিরিয়াস, প্রেমে ততটা সিরিয়াস ছিলাম না। এবারে আস্তে আস্তে সিরিয়াস হতে হচ্ছে, একটা সময় তো এসছে। কি প্ল্যানিং আছে? না না, ও অনেক দূরে, ও এখন এখন অনেক না না দূরে। না, বিয়ে টিয়ে নিয়ে। আর কেরিয়ার নিয়ে কি প্ল্যানিং আছে? কেরিয়ার এখন যেটা করছি সেটাকে আমি ফুল টাইম কাজ করতে চাই। এখন মনে হলো আমি আজ ঘুম থেকে উঠে মনে হলো আমার এটা নিয়ে টপিক করা দরকার, করলাম। কোনদিন মনে হলো করলাম না। তো ওটা একটা খাপছাড়া প্রসেস চলছে। বা আমি কোনো আমার নিজের মনের মতো একটা ইস্যু পেলে ওটা নিয়ে মনে হলো আমি এটা নিয়ে কথা বলতে পারবো। আমি এমন তো বিজ্ঞ নই যে সব ইস্যু নিয়ে আমাকে কথা বলতে হবে এবং সব ইস্যু নিয়ে আমি কথা বলতে পারবো, এতটাই বিজ্ঞ আমি নই। তো আমার যেটা মনে হয় যে আমি এই ইস্যু নিয়ে আমার কথা বলা দরকার, আমি এটা নিয়ে ঠিকঠাক কথা বলতে পারবো, মানুষকে বোঝাতে পারবো। আমি সেইটা নিয়েই কথা বলি। এবং এখন সেটা মনে হচ্ছে যে আমাকে একটু কম বেশি পড়াশোনা করতে হবে আরো অনেক টপিক নিয়ে, যাতে আমি রোজকার ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি। এবং মানুষকে একটু তারা যেন চিন্তা করেন বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো ওরা হয়তো উপর দেখে ওরা কিছু একটা ভেবে চলে গেল, এবং সেটাকে আমি আমার পার্সপেক্টিভ দিয়ে ওদেরকে বোঝাতে পারি। যেকোনো বিষয় হোক, সেটার দিকে একটা ফুল টাইম কাজ করার আমার চিন্তা ভাবনা চলছে। বাকি ফিউচার যেমন বললাম যে আমার পিএইচডি করার যদি ভবিষ্যতে কোনো প্ল্যান থাকে, আমি ওটা নিয়ে ভাববো। এখনো ওটা নিয়ে খুব একটা ভাবিনি। ছাত্রবেলায় রাজনীতি করা হয়েছে কখনো? ছাত্রবেলায় সেভাবে রাজনীতি করিনি। কোন আ কলেজ ছিল? আমার ১ম এ আশুতোষ ছিল, তারপরে যাদবপুর। যাদবপুরে তো না, রাজনীতি থাকে। যাদবপুরে আমি এটা একটা খুব এটা তো মানা এটা যাচ্ছে না। হ্যাঁ, যাদবপুরে রাজনীতি থাকে না? যাদবপুরে রাজনীতি থাকে, কিন্তু আমি করিনি। আমি আচ্ছা। করিনি। আ আশুতোষেও রাজনীতি থাকে। যাদবপুরে যতটা রাজনীতি থাকে, আশুতোষেও থাকে। এবং আশুতোষে আমার আমার রাজনীতিতে রাজনীতি বিমুখ আমি হইনি। তার একটা কারণ হচ্ছে আশুতোষে যা আমার সাথে ঘটেছে, আমি নাম কারো নিচ্ছি না। বাট ওখানে এমন কিছু সিস্টেম ছিল যে আপনাকে, ধরুন ছাত্র সমাবেশ বলে একটা তৃণমূল কংগ্রেসের একটা ২১শে অগাস্ট, ২৮শে অগাস্ট কিছু একটা হবে, দিনটা আমার এক্সাক্টলি মনে নেই। সেইদিন আপনাকে তৃণমূলের ঝান্ডা ধরে, আপনি ওই মতাদর্শে বিশ্বাস করুন না করুন, তৃণমূলের ঝান্ডা ধরে আপনাকে রাস্তায় হেঁটে ওই মিছিলে যেতে হবে। এবং জোর জোর জবরদস্তি? জবরদস্তি। এবারে আচ্ছা। আপনি যদি না যান, তাহলে আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আমি এতটা অব্দি রাজি ছিলাম। আমি তখন তো রাজনীতি খুব একটা বুঝতাম না। আমি আ এটুকু অব্দি মেনে নিয়েছিলাম, হ্যাঁ, আমি ঝান্ডা ধরে হাঁটবো। কিন্তু আমাকে যখন আমার মেন্টালিটি একটু, আমি জানি না কেন এরকম হয়ে গেছে, আমাকে যখন কেউ জোর করছে যে ওইটা তোকে করতেই হবে, আর তুই তখন যদি না জেদ। করিস, আমার তখন ওটা জেদ ধরেছে যে না, আমি এবারে করব না। এবারে তুই যা পারবি করে নে। আমাকে হুম। আমাকে তুই পরীক্ষায় বসতে না দিবি সেটা তোর মতো করে দেখে নে। কিন্তু আমি ওইটা করব না। এবং কোনদিন আমাকে, আমি জানি না ভাগ্য আমার ভালো কিনা, আজ অব্দি কখনো তৃণমূলের ঝান্ডায় আমাকে হাত ধরে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় হাঁটতে হয়নি। এবং তারপরেও কোভিড এর টাইমে, তখন আমি যখন পড়তাম আশুতোষে, তখন কোভিড ছিল খুব সম্ভবত। এবং সেই একটা কোভিড এর তো অনেক খারাপ দিক আছে। হুম। আমার কাছে একটা ভালো দিক হচ্ছে, কোভিড এর অনেক ভালো দিকও আছে। হয়তো অডিয়েন্সরা অন্যভাবে নিবেন জিনিসটা। কোভিড এর যেমন অনেকগুলো খারাপ ফেজ আমরা দেখে এসেছি। এতগুলো মানুষ, পরিবার হতাশ হয়ে যাচ্ছে, কেউ চাকরি চলে যাচ্ছে, হাজার মানুষ মরছে। এটা যেমন একটা দিক। একটা একটা র‍্যাপিড চেঞ্জেস এসছে মানুষের জীবনে। যেমন ওয়ার্ক ফ্রম হোম বলে একটা কালচার শুরু হয়েছে। কিংবা ইন্টারনেটের কালচার যে এতটা ছিল না, যেটা কোভিড এর টাইমে একটা ইন্টারনেটের কালচার, মানুষ ইন্টারনেটের মাধ্যমে এখন পড়াশোনা শুরু করেছে, এখন কোর্সেস করা শুরু করেছে, যেটা কোভিড এর টাইমে শুরু হয়েছিল। যেমন এটার ভালো দিক। আমার কাছে একটা ভালো দিক হচ্ছে যে আমাকে এই কোভিড এর টাইমে কলেজ যেতে হয়নি। সব ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছে, পরীক্ষাও বাড়িতে বসে দিতে হয়েছে। আচ্ছা। আমার বিশ্বাস, আমাকে যদি সেই সময় কলেজে যেতে হতো, আমাকে হয়তো ওরা কলেজে টিকতে দিত না। এটা আমার বিশ্বাস। হুম। না, আমি অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি এবং শুনেছি। এবং ওইটা একটা আমার ভালো দিক। এবং তারপরে ইভেন আ আরো আরো অনেক এক্সাম্পল আছে। যেমন আমি আশুতোষ কলেজে যখন চান্স পাই, আমার নাম ছিল লিস্টের ২-৩ নাম্বারে ১ম থেকে। হুম। তো তারপরেও আমি যখন অ্যাডমিশনের জন্য ভর্তি হতে যাই, আমাকে তৃণমূলের কিছু ছোকরারা ধরে, যে বলে তোমাকে ১০,০০০ টাকা অ্যাডমিশন ফিস দিতে হবে, নাহলে তুমি অ্যাডমিশন তোমাকে করতে দেওয়া হবে না। আপনি ভাবুন, ১ম ৩ জনের মধ্যে নাম থাকার পরেও আমাকে ১০,০০০ টাকার অ্যাডমিশন ফিস দিতে হচ্ছে।
না হলে আমি কলেজে চান্স পাবো না। তখন আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দুটো বছর আমি লস করে তখন পড়াশোনা করতে এসেছি জার্নালিজম নিয়ে। এবং সবচেয়ে খারাপ লাগে এই বিষয়টা যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়, ভাগ্যবশত সেই সময় 2018 সালের কথা বলছি, উনি দিদিকে বলো বলে একটা হেল্পলাইন চালু করে, যে যা প্রবলেম হবে তুমি দিদিকে বলো। তো আমি যথারীতি দিদিকে বলতে ফোন করেছিলাম। ওখানে দুনিয়ার সবকিছু হয়। আমার নাম জানলো, আমার বাবার নাম জানলো, আমার দাদুর নাম জানলো, দাদুর বাবার নাম জানলো, আমি মিউনিসিপ্যালিটিতে থাকি না পঞ্চায়েতে থাকি, কোন বাড়িতে থাকি, কি রঙের বাড়ি, সব জানবে, আপনার প্রবলেমটা জানবে না। এবং বারবার ফোন করা সত্ত্বেও ওখানে কোনো সলিউশন ওখানে পাওয়া যায়নি। তারপরে আবার একটা শুরু হলো সেই বছরই, লাকিলি মমতা বন্দ্যোপাধ্যায় সব কলেজে কলেজে ঘোরা শুরু করলেন যাতে কেউ এই অ্যাডমিশন ফিস তুলতে না পারে। আপনি ভাবুন কি দ্বিচারিতা। আমি ফোনে যে জিনিসটা কমপ্লেন করে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপ্লেন করার জন্য একটা নাম্বারে, সেই জিনিসটা উনি আটকাচ্ছেন না এবং মানুষকে দেখানোর জন্য উনি কলেজে কলেজে ঘুরে বেড়াচ্ছেন যে ছাত্রদেরকে আমি তুলতে দেবো না, মানে তুলতে দেবো না, পুলিশ পাঠান। আপনি যখন জানেন যে এই জিনিসটা হচ্ছে, কারা করছে, তাহলে পুলিশ পাঠান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে আসার আগে আমার মায়ের কাছে ফোন আসে, ওই তৃণমূলের যে ছেলেটা টাকা নেওয়ার কথা বলেছিল, যে আপনি যদি জানান যে আমি টাকা চেয়েছি, তাহলে কিন্তু আপনার ছেলেকে 3 বছর কলেজে থাকতে হবে, টিকতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এরকম জিনিসও আমার সাথে ঘটেছে। তারপরে ওই যেমন বললাম ভাগ্যবশত কোভিড হয়েছে, তাই কলেজে যেতে হয়নি। লাস্ট 2 বছরই আমি বাড়িতে বসে পড়াশোনা করেছি, বাড়িতে বসেই পরীক্ষা দিয়েছি। এবং তারপরে লাকিলি যাদবপুর ইউনিভার্সিটিতে আমার চান্স হয়, এবং সেটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, তুই সিপিএম বলে তুই চান্স পেয়ে গেছিস ইত্যাদি। তেমন হয়, মানে মানুষের তো বলার কিছু থাকলে তো বলতে হয়, এবং আজ অব্দি কেউ ওটা প্রমাণও করতে পারেনি। যাই হোক, কিন্তু ওখানেও একটা টক্সিক কালচার ছিল, মানে ওখানেও টক্সিক কালচার ইন দ্য সেন্স, আমি কোনো পার্টির হয়ে বলছি না, ওখানেও টিএমসি দের একটা বস্তু, একটা ঝাঁক ছিল, কিছু সিপিএম এরও কিছু ছিল। এবং আমি দেখতাম ওরা একে অপরকে, এবং বিজেপিরও কিছু ছেলে, যে ছেলে কালকে বিজেপি, আজকে তৃণমূল, কালকে সিপিএম, সব একসাথে বসে রাত্রেবেলা কেউ গাঁজা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, এবং পরের দিন সকালে সব যে যার আলাদা আদর্শ নিয়ে করছে। এটা দেখেও কোথাও না কোথাও আমরা রাজনীতি, ওই কলেজের রাজনীতি করার থেকেও মন উঠে গেছিল। আমি বললাম আমি যেটা করছি ভাই, আমি ভালো আছি। এবং প্রতিবাদ তো শুধু কলেজ থেকে করতে হবে এমন নয়। আমি ইভেন ছাত্র জীবনে একবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, ওটা ছিল সিএ এনআরসির সময়। তখন কোনো দলের ব্যানার ছাড়াই আমাদের একটা ছাত্রদের তরফ থেকে একটা রাস্তায় নেমে প্রতিবাদ করা হয়েছিল, সেটাই আমি ছিলাম। এবং তারপরে তো যেটা কনস্ট্যান্ট প্রসেসে রাস্তায় থাকা, সেটা শুরু হয়েছে আরজি করের মতো আন্দোলন থেকে, যেখানে আমাদের দিনরাত মোটামুটি রাস্তায় কম বেশি পড়ে থাকতে হতো। সেখান থেকেই শুরু। এবারে ছাত্র রাজনীতি সেভাবে করা হয়নি, বাট রাজনীতিতে তো ইচ্ছা আছে, যখন রাস্তায় যখন নেমে যখন প্রোটেস্ট করছি, তো এটাকে এক রকমের রাজনীতি বলাই যায়। প্রতিবাদ করতে কিন্তু সাহস লাগে, আর সবাই ভয় পায় রীতিমতো। এবার আপনি সেখানে রীতিমতো মজার ছলে করে ফেলেন, এভাবে অকপটে বলে ফেলেন, এই সাহসটা কিভাবে পান? এই ওটা একটাই আমার অ্যান্সার হবে যে সৎ থাকি তাই পাই। মানে আমি যদি আজকে সৎ না থাকতাম, আমি যে প্রতিবাদ করছি তার ফলে আমাকে ওই একই কথা বলছি, যে আমাকে কেউ বলতো তুই আজকে এটা করেছিলি, আমাকে আমার ইতিহাস ঘেঁটে এই ভুল কাজটা করেছিলি, তাহলে না, অনেকের আছে না যে বাবা আমি ঝামেলাতে যেতে চাই না। হ্যাঁ আছে, যেমন আমার বন্ধুদের ম্যাক্সিমামটাই ওরা আছে, ওরা তৃণমূলকে গালিগালাজ করে, ওরা বিজেপিকে গালিগালাজ করে, অনেক সময় সিপিএম কে গালিগালাজ করে, কিন্তু সামনে এসে কখনো বলে না, ওরা পেছনেই বলে। সেই জিনিসটা আমার একটা রাগ থেকে হয়েছিল, যেটা আমি যেটা বললাম যে হাঁসখালির মতো কাণ্ড থেকে, রাগ থেকে জিনিসটা শুরু হয়েছিল। তারপরে তো মনে হয়েছিল যেহেতু এটা একটা প্যাটার্ন হতে পারে মানুষের কাছে পৌঁছানোর, মানুষকে বলার কথা, এবং রাজনীতিটা একটা সিরিয়াস টপিক তো, এবং সেটাকে একটু যদি মজার ছলে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় যারা রাজনীতিমুখী নয়, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি আমার বন্ধুদের এক্সাম্পল, এবং এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা সারাদিন কর্পোরেট চাকরি করলো, বাড়ি ফিরে এসে সোশ্যাল মিডিয়াতে একটু এন্টারটেনমেন্ট দেখলো, একটু ফুড ব্লগিং দেখলো, একটু খেলার খবর দেখলো, তারা রাজনীতিতে কি হচ্ছে তারা জানতে পারে না। যখন প্যারোডির ছলে আমি মজাটা করে ফেলছি, তখন ওদেরকে অন্তত 10 সেকেন্ড হলে ওটা শুনতে হচ্ছে যে ছেলেটা কি গাইছে বা কোন টপিকে গাইছে, এই টপিকটা কি, ওদেরকে এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে, আমার যেটা মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েকে এখনকার যারা পড়াশুনো করছে, তাদেরকে দুটো জিনিস মেনলি শিখতেই হবে, সে যে কোনো পরে যে কোনো স্ট্রিমে যাক, যে কোনো জায়গায় যাক লাইফের, ইকোনমিক্স আর কনস্টিটিউশন, এই দুটো জিনিস জানতে হবে। অন্তত একটা ছেলে বা একটা মেয়ে সে জানুক রাষ্ট্র আমাকে কি অধিকার দিচ্ছে, আমার রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব, অন্তত বেসিক এই কিছু জিনিস আমাদের জানা দরকার, প্রত্যেকটা ছেলে মেয়ের জানা দরকার। তাহলে অন্তত প্রশ্নটা করতে পারবে, প্রশ্ন করতে ভয় পাবে না।
আমি যদি জানি আমাকে রাষ্ট্রর এই অধিকার দেওয়ার কথা একটা সংবিধানে লেখা আছে এবং রাষ্ট্র আমাকে সেটা দিচ্ছে না, এটা জানার পরে আমি প্রতিবাদ একা একাই করব। আমাকে কেউ আমাকে জোর করে ঠেলে প্রতিবাদ করাবে না, আমি নিজেই একা একা থেকে করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে ইকোনমিক্সটা আমাদের জানা দরকার একটু বেসিক কাজে লাগার জন্য। এই দুটো জিনিসকে শেখানো এটা একটা আমার ইচ্ছা যে সাধারণ মানুষ যেন এটা জানতে পারে। সাধারণ মানুষ বলতে বেশিরভাগ মানুষই জানেন, কিন্তু যারা ইয়াং জেনারেশন, যারা এখন দেখছি ফুড ব্লগিং এ খুব মেতে আছেন, একটা বড় একটা অংশ তারা এই এন্টারটেনমেন্ট সেকশনে এতটাই মেতে আছেন, তারা আর পলিটিক্যালি তারা ম্যাচিওর হতে পারছে না। তো সেই জায়গাটা ওদের একটা জানানোর আমার ইচ্ছে আছে, এবং আমি অনেকের সাথে এটা নিয়ে কথা বলেছি যে আমরা কি কখনো কোনো জায়গায় বসে একসাথে ছেলে মেয়েদের ডেকে আমরা একটু কনস্টিটিউশনটা ওদের বোঝাতে পারি না, ওদেরকে একটু রাজনীতি, ওরা একটু ম্যাচিওর হোক, ওরা অন্তত এইটুকু বুঝতে পারুক পরে যে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না। কোনো নেতারা যেন ইনফ্লুয়েন্স না করে ওদেরকে, যে আমি এত বছর কোনো কাজ না করে। আমি একটা এক্সাম্পল দিই, যদি ধরুন বাবুল সুপ্রিয়র মতো মানুষ, উনি দল বদল করে এই বালিগঞ্জে খুব সম্ভবত ওখান থেকে দাঁড়িয়ে উনি ভোট পেয়ে জিতে গেলেন, দল বদল করলেন, সে তো একটা খারাপ দিক গেলই গেল, এবং মানুষ দল বদল করাটাকে একসেপ্ট করে তাকে জিতিয়ে আনছে, ওটা হচ্ছে আরো জঘন্যতম দিক। মানে ওটা পরে একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে যে আমি দল বদল করার পরেও আমি জিততে পারি, সাধারণ মানুষের কাছে জিততে পারি। এই জিনিসটা রাজনীতিতে অন্তত হওয়া উচিত নয়। সাধারণ মানুষকে এবং যারা আগামী প্রজন্ম তাদেরকে কোথাও না কোথাও যদি ম্যাচিওর হতে হয়, অন্তত কনস্টিটিউশনটা পড়া দরকার। এটা তুমি যে কোনো সেক্টরের কথা বলো, এবং ইভেন এটা বলতে বলতে আমার মনে পড়লো কুনাল কামরা বলে যে কমেডিয়ান, উনি খুব সম্ভবত একটা কমেডি বুকটাও ওনার হাতে ছিল, উনিও একই কথা বলেছেন যে আইআইটি আইএম যারা পড়াশোনা করে তারা এই কনস্টিটিউশনের ব্যাপারে অনেকেই একটা ওয়ার্ডও বলতে পারবে না, একটা প্রিএম্বল ঠিক করে পড়তে পারবে না, বা কি জানে না কি কি অধিকার ওদেরকে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে কুনাল কামরা যে বিষয়টা বলেছিল আমারও ওইখানে একমত যে এই জিনিসটা অন্তত জানা দরকার আমাদের। কিন্তু ওনাকে নিয়ে তো ঝামেলা হয়ে গেল পুরো। ওটা একটা খারাপ দিক। দেখুন, মানে আমি কি বলবো, একটা মানুষ যে কারোর নাম নেয়নি, তারপরেও ওকে এভাবে, ও একটা গানে বলেছে যে একজন দাঁড়িওয়ালা লোক অটো চালায়, চশমা পরে, উনি গদ্দার। এবারে গোটা ভারতে 140 কোটি মানুষের মধ্যে শিবসেনার যারা কর্মীরা আছে, সমর্থকরা আছে, তারা বুঝে গেল যে আমার নেতাকে একনাথ শিন্ডেকে গদ্দার বলেছে। আপনি ভাবুন মানে কতটা নিজেরা জোকার, এদের আইকিউটা কত কম হলে, মানে ও কারোর নাম না নিলেও বলে দিচ্ছে হ্যাঁ আমার নেতা জোকার। আমি যদি কালকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলি সাদা শাড়িতে শুধু ভূতকেই দেখা যায়, তারপরে যদি আমাকে কেউ অ্যারেস্ট করে, তাহলে তো যে অ্যারেস্ট করতে পাঠাচ্ছে তাকে মানতে হবে আমি ভূত। এই বোকামিগুলো অনেকে করে ফেলে, পশ্চিমবঙ্গ করে না এমন নয়। এটা কি হয়, প্রথম কথা হচ্ছে কুনাল কামরার তো একটা নিজের প্রমোশন হয়ে গেল ফ্রিতে, লক্ষ লক্ষ লোক তাকে সাপোর্ট করছে। আর এই ভাঙচুর করার এই রীতিটা শুধু মানে এই দেশে, মানে দেশের মহারাষ্ট্রে বলে নয়, আমাদের পশ্চিমবঙ্গের কথাও ধরুন, ভাঙচুর ছেড়ে দিন। আমি বলছি, যদি অম্বিকেশ মহাপাত্রকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কার্টুন উনি ফরওয়ার্ড করেছিলেন, উনি নিজে বানাননি, উনি মেলে একজনকে মজা পেয়েছিলেন, বেশ ভালো একটা কার্টুন আমার কাছে এসছে, উনি খালি ফরওয়ার্ড করেছিলেন। ফরওয়ার্ড করার জন্য তাকে কয়েক বছর জেল খাটতে হলো। আচ্ছা, তো এই একই জিনিস তো পশ্চিমবঙ্গে ঘটে যাচ্ছে। তো এই জিনিসগুলো গোটা রাজ্যে যে কোনো জায়গায়, যে কোনো আপনি পরিস্থিতিতে, যে কোনো পলিটিশিয়ান বলুন, ওরা করে বেড়াচ্ছে, এবং যেটা হওয়া উচিত নয়। একটা মানুষের বাক স্বাধীনতা থাকা উচিত। যেমন কনস্টিটিউশনের কথা বললাম, ও কনস্টিটিউশন ধরেই বলে দিয়েছে, আমার আর্টিকেল 19 আমাকে এই সুবিধাটুকু দেয়, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, এবং তারও কিছু প্রজ এন্ড কনস আছে, আপনি যা ইচ্ছা বলে দিতে পারেন না, সেটাও একটা সঠিক কথা। তার জন্য আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আপনি যান বিচার ব্যবস্থার কাছে গিয়ে আপনি কমপ্লেন করুন। আমি গিয়ে ভাঙচুর করে দেবো, তাকে মেরে ফেলার হুমকি দিব, এটাও কতটা গ্রহণযোগ্য? কালকে হয়তো শিবসেনা থাকলো না, কালকে অন্য একটা দল এলো, কালকে অন্য দল এই প্যাটার্নটা দেখে নিয়ে আপনাদের উপর করতে পারে, ভবিষ্যতে চালাতে পারে। পশ্চিমবঙ্গে কালকে ধরুন বিজেপি এলো বা সিপিএম এলো, তারাও আপনাদের লাইন ধরে যদি আপনাদের দলের কর্মীকে পেটায়, তখন কেমন লাগবে? এবং এটা হচ্ছেও। মানে আমি একটা এক্সাম্পল দিই, বাবুল সুপ্রিয় ধরুন আসানসোলে একটা ইমামের ছেলেকে হত্যা করার তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে। তো যে লোকটার ছেলেকে বাবুল সুপ্রিয় মেরে দিলেন, আজকে সেই লোকটাকে বাবুল সুপ্রিয়র হয়ে তৃণমূলের ঝান্ডা ধরে বাবুল সুপ্রিয় জিন্দাবাদ বলতে হয়। আমাদের রাজনীতির অবক্ষয়টা ভাবুন, কি অবস্থা। এটাই নিজে থেকে কিন্তু বলছেন না, নিজেকে বলতে। এবং কিছুদিন আগে বকটুই কাণ্ড খুব সম্ভবত, যেটা অনুব্রত মণ্ডল যে পুড়িয়ে মারার কিছু অভিযোগ উঠলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, যাদের পরিবারকে পুড়িয়ে মারলো এবং যারা মারলো দুজনেই তৃণমূল, ঠিক আছে। তারপরে যখন দেখলেন অনুব্রত মণ্ডল এখন জেল ফেল থেকে একদম ছাড়া পেয়ে চলে এসছেন, উনি এখন
আবার রাজত্ব করবেন বীরভূমে। যাদের পরিবারকে পুড়ে মারলো, সেই মনিরুল শেখ ওনার নাম খুব সম্ভবত, ওই মনিরুল বাবু, উনি আবার তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে, উনি আবার অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে বলছেন আমার ভুল হয়ে গেছে, প্রতিবাদ করা, ক্ষমা করে দিন। কালকে উনি আবার তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করবেন। আমাদের রাজনৈতিক অবক্ষয়টা তাহলে কোন জায়গায় এসে পৌঁছেছে সেটাই আমাদের বোঝা দরকার। এবং মানুষকে এখান থেকে যদি বেরাতে হয়, আমার মনে হয় রাজনীতিক্যালি ম্যাচিওর হতে হবে, পড়াশুনো করতে হবে, অন্তত পলিটিক্সের মধ্যে থাকতে হবে। ভদ্র সভ্য মানুষ যাদেরকে মনে হয় ওরা রাজনীতিতে চেঞ্জ আনতে পারবে, সঠিকভাবে চেঞ্জ আনতে পারবে, তাদেরকে আপনি রাজনীতিতে আনুন। এই বাবুল সুপ্রিয়র মতো কিংবা কালকে অনুব্রত মণ্ডলের মতো এইসব নেতা নেত্রীদের নিয়ে অন্তত আমার রাজনীতিটাকে আরেকটু দূষিত হচ্ছে, আর কিছু না। এই যে ইদানিং ধর্ম নিয়ে প্রচুর একটা আওয়াজ উঠছে, তো আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলদের কথা হচ্ছে যে বিজেপি আর টিএমসি কিন্তু সেটিংস আছে, আর বিজেপি যেরকম হিন্দুদের পক্ষে কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই পথেই হাঁটছে। শুধু দুজনের ভেতর থেকে কথা হয়। এই যে ধর্মের যে বিষয়টা, এটা কি খুব জরুরি? ধর্ম তো একটা মানুষের আবেগের জায়গা, তো এই জিনিসটা, এই জায়গাটা মানে কিভাবে পরিবর্তন আনা সম্ভব? দেখুন, কালকে যে শুভেন্দু অধিকারী, ওই সাহেবউদ্দিন না কি নাম, ওর বাড়িতে 3 বাটি কি সব খেয়েছিল শুনেছিলাম, আজকে সে হিন্দুদের আজকে প্রোগ্রামে গিয়ে আজকে হিন্দু সেজে লাফালাফি করছে। কালকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সব পড়ে টোরে ওইসব ইফতার পড়তে যাচ্ছিলেন, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা ঠাকুরের মঞ্চে এসে গালিগালাজ করেন, হিন্দুদের নামে, মুসলিমদের নামে, হিন্দুদের মঞ্চ থেকে গালিগালাজ করেন, আবার ইফতারে গেলে বিজেপির ওখানে নামে গালিগালাজ করেন। ব্যাপারটা হচ্ছে, এতে না হিন্দু ভালো থাকবে না মুসলিম ভালো থাকবে, যারা এগুলো করছে তারা ভালো থাকবে, আর দিনের শেষে মানুষ ভালো থাকবে না। এই যে সেদিন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে উনি বলছেন, উনি প্রমাণ করার জন্য এতটাই লেগে পড়েছেন যে বিজেপি হিন্দু না, আমি তার থেকে বড় হিন্দু। কেন না, আমি শিবতলার দিকে মাথা রেখে শুই। একটা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি শিবতলার দিকে মাথা রেখে শুই, তাই আমাকে ভোট দাও, আমি বড় হিন্দু, বিজেপির থেকে বড় হিন্দু। এরা দুজনই জালি হিন্দু। শুভেন্দু অধিকারী বলুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনই জালি হিন্দু। এরা মানুষকে কেন হিন্দুর সার্টিফিকেট দিতে হবে? ধর্ম দুটো জিনিস হয়, ধর্মতে রাজনীতি আসবে না, রাজনীতিতে ধর্ম আসবে না। এই দুটোকে যেদিন আলাদা করতে পারবেন, সেদিন সাধারণ মানুষ দুটো পেটে গরম ভাত পড়ছে কিনা সেটা নিয়ে আলোচনা করবে, তার ছেলে মেয়েটা চাকরি পাচ্ছে কিনা সেইটা আলোচনা করবে। আজকে হিন্দু ছেলেটাও রাস্তায় বসে এসএসসির জন্য আন্দোলন করছে, মুসলিমের ছেলেটাও আন্দোলন করছে। একদম। আর রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করবেন, তাদের ধর্মের সাথে ভাবার কোনো প্রয়োজনই নেই। আর এই জিনিসটা আমি আবার সেই ঘুরে ফিরে একটা জায়গায় আসছি, এই জিনিসটা জানার জন্য আপনাকে কনস্টিটিউশন পড়তে হবে, আমাদের আর্টিকেল কি বলছে পড়তে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য, কোনোদিন জ্যোতি বসু, এরাও তো রাজনীতি করেছেন। আপনি এদের নিয়ে হাজার সমালোচনা করুন, 100টার মধ্যে 90টা কাজ আপনি এদের ভুল বলতে পারেন, কিন্তু এটা অন্তত বলতে পারবেন না এনারা কোনোদিন ফেস টুপি পরে ইফতারে গেছেন, কিংবা আপনার কোনো হিন্দুদের গেরুয়া বস্ত্র পরে হিন্দুদের সবাই যেতে হচ্ছে, বা দুর্গাপূজার মঞ্চে যেতে হচ্ছে। তাছাড়া একে অপরের ধর্মকে তো মানে শ্রদ্ধা সম্মান জানানোর পালন করতে হয় না। আপনি যান না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইফতারে যাবে না? যান, তার জন্য আপনাকে সাদা কাপড়টা মাথা অব্দি কেন পরে থাকতে হবে? আপনি ওখানে বসে কেন বিজেপিকে গালাগাল করবেন? প্রবলেমটা এইখানে। বা শুভেন্দু অধিকারীর কথা বলি, আপনি হিন্দুদের মতুয়ার, আজকে খুব সম্ভবত আজকে মতুয়ার কোন একটা প্রোগ্রামে ওখানে যাচ্ছেন, ওখান থেকে আজকে দুটো মুসলিমদের গালিগালাজ করবেন, কখনো বলবেন মুসলিম এমএলএ এমপিদের উনি চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন, ওপাশ থেকে হুমায়ুন কবির বলবে 30% যারা হিন্দু আছেন মুর্শিদাবাদে তাদের গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, এই হুমায়ুন কবির যেই কথাটা বলেছে 30% হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, সেই হুমায়ুন কবির কিছুদিন আগে বিজেপিতে ছিলেন। সে তো একটা দিক গেল। এবং এই হুমায়ুন কবির এইটা বলার পরে যে লোকটা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল, কার্তিক মহারাজ, ওখানকার হিন্দুদের খুব বড় নেতা উনি, কার্তিক মহারাজ, উনি খুব প্রতিবাদ করেন। তার কিছুদিন পরে দেখছি একটা সভায় দুজন মিলে কাঁধে কাঁধ দিয়ে হাসাহাসি করে বেশ মজা করছেন। মানে দিনের শেষে পাগলটা মানুষদের বানাচ্ছেন, আর নিজেরা ঠিক নিজেদের আখেরটা গুছিয়ে নিচ্ছেন। এভাবে রাজনীতি চলে না। রাজনীতিকে যতটা ধর্ম থেকে মুক্ত করে দেওয়া যাবে ততটাই মঙ্গল। এবং আরো অনেক এক্সাম্পল, এটা নিয়ে অনেক কথা বলা যায়। আপনি ভাবুন, সামনে কিছুদিন পরে রামনবমী করার জন্য আমি রামের মন্দির যাব। আপনি ভাবুন, 100টা যদি রামের মন্দির থাকে, শুভেন্দু অধিকারী কিছু হিন্দুদের নিয়ে ওই একটা মসজিদের সামনে গিয়ে তারপর রামনবমীটা পালন করতে হবে। বাইরেও আপনাদের সেইটুকু অধিকার আছে, আপনারা বাইরে মন্দির মসজিদ আছে তার জন্য করার। সেই জন্য রাজনীতির বিধানসভাকে বেছে নিতে হবে না। আপনাকে
বিজেপিকে গালিগালাজ করার জন্য আপনাকে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে হবে না, সেটাও ততটাই খারাপ। একদম। আপনি বলার জন্য মহাকুম্ভ নিয়ে বলার অনেক কথা ছিল। যেমন আপনি বলতে পারতেন ওখানকার জল কিভাবে দূষিত হয়, এখানে মানুষ মারা যাচ্ছে, বলা যায়, বলার একটা ধরন আছে। একদম। কিন্তু আমি মুসলিম ভোট পাবো বলে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে দেবো, সেটাও ততটাই খারাপ। খুব ভালো লাগলো অনুভবদার সাথে কথা বলে। আর আমাদের আওয়ার ভয়েসের পক্ষ থেকে ওনার জন্য অনেক অনেক শুভকামনার ভালোবাসা। উনি যেন এভাবেই সাহস রেখে এগিয়ে যেতে পারেন, ওনার এই প্রতিবাদী কণ্ঠস্বর বয়ে চলুক নিরন্তরভাবে, আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো এপিসোড নিয়ে। আপনারাও আসতে পারেন আওয়ার ভয়েসের স্টুডিওতে, আসুন কথা বলি, আমি সানায়া শুনবো আপনার কথা। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।